উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের ইমেজ সংকটে পড়ার শঙ্কা তারেক রহমানের। মুজিববাদী রাজনীতি বন্ধে ঐক্যের ডাক নাহিদ ইসলামের। রাজনৈতিক ছত্রছায়ায় সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরিবহন সংকটের নেতারা, টাকা তুলে বেতনভুক্ত কর্মচারীরাই। গাড়ি চালালে চাঁদা দিতে হয়, সড়কে যে একটা খরচ আছে সে খরচটা আমাদের দিতে হয়। আমার না তো, আমি কাজ করি। ভোটার হওয়া ঠেকাতে 10 লাখ রোহিঙ্গার তথ্য নির্বাচন কমিশনকে দিতে রাজি ইউএনএইচসিআর। কাজ আগাতে কারিগরি দল গঠন। هاي هم اطفال وهذا طفله صغيره بنت. ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে মৃত্যুর মিছিল। হামলা কেবল শুরু, হুমকি নেতানিয়াহুর। খোদ তেল আবিবে আগ্রাসন বিরোধী বিক্ষোভ। এবং কোচের সিদ্ধান্তে দলে থাকছেন না ফাহমিদুল, জানালেন বাফুফে প্রধান। হামজার সংযুক্তি দ্বিগুণ করবে দলের শক্তি, বললেন অধিনায়ক। So I'm hopeful I can add something to the team. I don't have any expectation. শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তাসওয়ান নাফি। ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ ইমেজ সংকটে পড়বে বলে শঙ্কা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইস্কাটন গার্ডেনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে দলের ইফতার আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দেশের অসাম্প্রদায়িক চরিত্র ধরে রাখতে হবে। ইফতারে অংশ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির কোনো স্থান হবে না, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন প্রায়োরিটি সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো আমরা সামনের বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ হবে, সেটাই আমাদের প্রত্যাশা। তো সেই জায়গা অবশ্যই যে কোনো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জাতীয় ঐক্যের জায়গা ধরে রেখেই কাজ করবে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই এবং সেই জন্য আমরা বারবার করে যেটা বলেছি, এটা নিয়ে অনেকে আমাদের সমালোচনা করেন। আমরা দ্রুত নির্বাচনের কথা বলেছি, দ্রুত নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি এই জন্য, কিন্তু ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট আমরা তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি। শুধুমাত্র একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি, এ কথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য হয়তো নির্বাচন একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই কিন্তু মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুতরাং একটি নির্বাচনকে শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করার অবকাশ নেই। সুসজ্জিত অফিস কিংবা বাসায় বসেই পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, আর রাস্তায় চাঁদার টাকা তুলছে বেতনভুক্ত কর্মচারীরা। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজিকে রীতিমতো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছেন পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতারা। তবে লাভের টাকা যায় সবার পকেটে, তাই হয়তো দেখে শুনেও অভিযোগের অপেক্ষায় কর্তৃপক্ষ। সালেহ ইবনে জসিমের ক্যামেরায় আরিফ হোসেনের প্রতিবেদন। চাঁদার টাকার জন্য এই লোকটির অপেক্ষা। এটা হলো আমাদের রোডের ভাইয়া জিপি। জিপি বলতে কি এটা তো চাঁদা? হ্যাঁ, এটাই জিপি, এটাই চাঁদা। দায়িত্ব সাভার পরিবহনের প্রতিটি গাড়ি সদরঘাট প্রদক্ষিণ করলেই নিতে হবে 280 টাকা। ভুল হলে বেতনের টাকায় গুনতে হবে জরিমানা।
কে দিয়েছে তাকে, পরিবহন থেকে চাঁদা তোলার দায়িত্ব, টাকা যায় কোথায়? এটা সড়কে, ঢাকা সড়কে। মানে এটা কি গাড়ি চালালে চাঁদা দিতে হয়? সড়কে যে একটা খরচ আছে, সে খরচটা আমাদের দিতে হয়। ভাই আমার না তো, আমি তোমাদের কাজ করি, আমি তো জব করতেছি, যেমন আপনি একটা জব করতেছেন। কয় টাকা তুললো? এখানে 280, গাবতলি 450, গাবতলি 450, আর এখানে হলো 280। হ্যাঁ, এটা তো টাকাই না। হ্যাঁ, এগুলো তো টাকাই না। ৭৬ কোটি টাকা কোনো টাকাই না। এরকম সদরঘাট গলির থেকে বেশি টাকা ওঠে। টাকা না দিলে ঘোরে না গাড়ির চাকা। মামলা হামলা তো আছেই, জানালেন পরিবহন চালকরাই। 5 আগস্টের পর বিএনপির রাজনীতির সাথে যুক্তরাই নাকি দখল করে নিয়েছেন সদরঘাট বাস টার্মিনাল, পালিয়েছে আওয়ামী লীগের সাথে যুক্তরা। আওয়ামী লীগ সরকার থাকতে চাঁদাবাজি হয়েছে, এখন কেন চাঁদাবাজি চলে? সংস্কারের কথা বললে যে সংস্কার দেশে চালাইতেছে, এটা আসলে বাস্তবায়নে উল্টাটা। প্রতিদিন 150টি থেকে 170টি সাভার পরিবহনের গাড়ি থেকে 280 টাকা করে তোলেন এই ব্যক্তি। অঙ্কের হিসেবে 42,000 টাকা আয় দিনে, মাসের হিসেবে 12,60,000 টাকা আয় এখান থেকে, বছরের হিসেবে আয় 1,53,00,000 টাকা। আজমেরি ভিক্টর সহ মোট 6টি গাড়ির রুট পারমিট রয়েছে সদরঘাটে। তাহলে 9,19,00,000 টাকা শুধু আয় হয় সদরঘাটের পরিবহন সেক্টর থেকে। টিআইবির হিসেব, দেশের যাত্রী পরিবহন সেক্টর থেকে প্রতি বছর 1,000 কোটি টাকার বেশি চাঁদা ওঠে। 700 টাকা আমাদের জিবি চাঁদা আছে। চাঁদা নেওয়ার পর কি দেয়? আওয়ামী লীগ সরকারের আমলে রাজধানীর পরিবহন সেক্টরের চাঁদার একটি বড় অংশ যেত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির হাতে। এখনো সড়কের টাকা যায় একই জায়গায়, শুধু পরিবর্তন এসেছে মানুষের। ক্ষমতার পালা বদলে সড়ক পরিবহনের দায়িত্বে বিএনপি ঘরানার রাজনীতিবিদরা। যদি সব টাকা এখানেই পাঠায় দেয়, তাহলে কোম্পানিটা চলে কেমনে? তার অফিস, তার স্টাফ, তার প্রশাসনিক খরচ, তার গাড়ি থানায় গেলে থানা থেকে বাই করা। জুলাই বিপ্লবের পর আমরা ইতে আসছি, আমরা সড়ক পরিবহনের দায়িত্ব নিচ্ছি। আমরা এসেই কিন্তু প্রথম পুরা ঢাকা শহরের যত টার্মিনাল ছিল, যত এন্ড ছিল, আমরা সমস্ত জায়গায় আপনার চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। সড়ক পরিবহনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম বলেন, চাঁদার পরিমাণ আগের থেকে কমেছে। চাঁদাবাজরা প্রকৃতপক্ষে কোনো সংগঠন না, কোনো দলের লোক না, কিন্তু সময়ে সুবিধায় তারা এই জিনিসটা ব্যবহার করে, কেউ সংগঠন, কেউ দলীয় পরিচয়। আমরা পরিষ্কারভাবে বলছি, এই চাঁদাবাজের বিরুদ্ধে আমরা আছি। চাঁদাবাজির অভিযোগ পেলে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন খালেদা জিয়ার উপদেষ্টা ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। পথে কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না, এটা সংশ্লিষ্ট সকলকে বেসরকারি মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া আছে। সকলের যোগসাজশী চাঁদাবাজিটা হচ্ছে। আমি সেই সকলের যোগসাজশের মধ্যেই বলতেছি, আপনি যদি স্পেসিফিক কোনো জিনিস আমাকে নোটিশে নিয়ে আসেন, সব যোগসাজশ ভেঙে দেওয়া হবে। সড়কের চাঁদার একটি অংশ যায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, এমন অভিযোগ থেকে 5 আগস্টের পরও বের হতে পারেনি পুলিশ। যেখানে আমরা চাঁদাবাজ পাচ্ছি সেখানে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছি। আর যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, সেটা তো আমরা আরও কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করব। চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান যোগাযোগ উপদেষ্টা। এখানে চাঁদাবাজি হচ্ছে, আপনারা জানান, তথ্যটা জানান, পুলিশের কন্ট্রোল রুমে জানান, কিংবা বিআরটি এর কন্ট্রোল রুমে আছে, যে কোনো জায়গায় জানান, এবং ওখানে যদি ব্যবস্থা না হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সম্মিলিত উদ্যোগ না থাকলে পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য পরিবহন সংশ্লিষ্টদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। ভোটার হওয়া ঠেকাতে তালিকাভুক্ত 10 লাখের বেশি রোহিঙ্গার তথ্য নির্বাচন কমিশনকে দিতে একমত হয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বিকেলে ইসি সচিবালয়ে এনআইডি কর্মকর্তাদের বৈঠকে এই বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে সংস্থাটির। রোহিঙ্গাদের তথ্য কমিশনকে সরবরাহ করতে এরই মধ্যে কারিগরি টিমও গঠন করা হয়েছে। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। 2017 সালের মাঝামাঝি সময়ে নিজ দেশে নিপীড়িত হয়ে বাংলাদেশে পাড়ি জমায় 7 থেকে 8 লাখ রোহিঙ্গা। এরপর বিভিন্ন সময় ঢুকে যায় রোহিঙ্গারা। সব মিলিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গার নিশ্চিত সংখ্যা জানা না গেলেও বলা হয় এই সংখ্যা 12 থেকে 13 লাখ। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর এর হিসাবে এই সংখ্যা প্রায় 10 লাখের বেশি। এ পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন সময়ে আলাপচারিতা হলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। অপরাধমূলক কর্মকাণ্ড ছাড়াও রোহিঙ্গারা অবৈধভাবে এনআইডি ও পাসপোর্ট নেওয়ার অপচেষ্টা চালায়।
ভোটার হওয়ার চেষ্টাও করেছে অনেকেই। তাই রোহিঙ্গাদের সহজেই শনাক্ত করতে জাতিসংঘের হাতে থাকা রোহিঙ্গাদের বায়োমেট্রিক্স সহ ডাটাবেস ব্যবহার করতে চায় ইসি। বুধবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইউএনএইচসিআর এর সাথে এনআইডি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনা হয় রোহিঙ্গাদের ডাটা নির্বাচন কমিশনের সাথে ভাগাভাগি সহ কয়েকটি বিষয়ে। আমরা আমাদের আর্জেন্সিটা বলেছি, সেটা বলেছি যে যেহেতু আমাদের এখন নির্বাচন সামনে আসছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্য ভালো। এ সময় এনআইডিডিজি এএসএম হুমায়ুন কবির বলেন, ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় দ্রুত সময়ের মধ্যে ডাটা পেলে রোহিঙ্গা শনাক্ত করতে তা সুবিধা হবে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডাটা খুবই সিকিউরলি আমরা মেনটেন করতে পারছি। তো ওরাও এটা জানবার পরে এখন মোডালিটিটা যখন ঠিক হবে, মোডালিটিটা ঠিক হলে তখন বোঝা যাবে যে আসলে ঠিক কিভাবে আমরা ব্যবহার করব। তবে এইটা আমরা মনে করছি যে এটা ব্যবহার করতে পারলে আমাদের সিস্টেম বা আমাদের এই ডেটা আরও বেশি অথেন্টিকেটেড হবে। এ সময় তালিকাভুক্ত রোহিঙ্গাদের ডেটার ব্যবহার নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং ইউএনএইচসিআর এর সমন্বয়ে টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এদিকে রাজধানীর বনশ্রী এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। দুপুরে এই রায় ঘোষণা করেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি। মামলার এজাহার থেকে জানা যায় 2021 সালে বাসাবাড়ির নিরাপত্তা কর্মীর বাসার গৃহশিক্ষক জাহিদুল ইসলাম আরবি পড়াতে গিয়ে বাথরুমের দরজা আটকে ধর্ষণ করেন 7 বছরের শিশু কন্যাকে। পরে এই ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামি পক্ষের আইনজীবী বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। 7 বছরের একটা শিশু বাচ্চা, তাকে সে আরবি প্রাইভেট পড়াইতো। আরবি প্রাইভেট পড়াইতে আইসা ঘটনার দিন সে ঘটনাস্থলে ভিকটিমের বাবা মা না থাকায় ওই সুযোগে সে দর্শন করে এবং দর্শন পরবর্তীতে এটা মামলা হয়। আমাদের আদালত থেকে একটা জঘন্যতম অপরাধের, যেখানে শিশু 7 বছরের একটা ভিকটিমকে দর্শন করা হয়েছে, এটার ন্যায় বিচার ভিকটিম পরিবার সহ সারা দেশবাসী আজকে ন্যায় বিচার পেয়েছে। রাজধানীর পল্লবীতে নারী সাংবাদিককে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি এনামুল হক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। গতকাল রাতে গ্রেপ্তার হওয়া 2 আসামি এনামুল হক ও হামিদুর রহমানকে বুধবার বিকেলে তোলা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আসামি হামিদুর রহমানকে 7 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে মামলার নথি আদালতে না আসায় শুনানি হয়নি। মামলার এজাহার থেকে জানা যায়, সংঘবদ্ধ একটি অপরাধী চক্র নিয়ে সংবাদ সংগ্রহের সময় সোমবার রাত 11টার দিকে পল্লবী মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাওয়া মাত্র ভুক্তভোগী নারী সাংবাদিককে চারদিক থেকে ঘিরে ফেলে দুর্বৃত্তরা। এক পর্যায়ে পল্লবী থানার বালুঘাট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন ভুক্তভোগী। বরগুনায় আলোচিত মন্টু দাস হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামি 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন মোহাম্মদ আসলাম ওরফে কালু, মোহাম্মদ রফিকুল ইসলাম এবং রামচন্দ্র রায়। বুধবার দুপুরে এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন বরগুনা জেলা জজ আদালত। পুলিশ জানায়, নিহত মন্টু দাসের মেয়েকে ধর্ষণের মামলায় আসামি রামচন্দ্র কালু ও রফিককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মন্টু দাসের ময়নাতদন্তের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ধর্ষণের শিকার নারীদের চিকিৎসা দেয়া হয় সব ধরনের গোপনীয়তা রক্ষা করে। ধর্ষককে বিচারের আওতায় আনতে আলামত ও তথ্য সংগ্রহ করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার। তবে ধর্ষণের শিকার নারীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখাকে জরুরি মনে করেন চিকিৎসকরা। ধর্ষণের বিচার দ্রুত করতে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে।
ভেতরে প্রবেশাধিকার নিষেধ, বন্ধ দরজার ওপারে যারা তারা দেখে ফেলছে এ সমাজের সবচেয়ে কদর্য দিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, গোপনীয়তার সঙ্গে চিকিৎসা পান ভুক্তভোগীরা। অনুমতি সাপেক্ষে সুযোগ হয় ওসিসি সেন্টারে প্রাথমিক তথ্য জানার। ওসিসিতে সোমবার পর্যন্ত ভর্তি আছেন ৮ জন। তারা সবাই ধর্ষণের শিকার হয়েছেন। ৮ জনের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও আছেন। ওই নারী একজন নিকটাত্মীয় দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া বেশিরভাগই শিশু। গেল ১ বছরে প্রায় ১,০০০-এর বেশি ধর্ষণের শিকার ভুক্তভোগী এসেছে ঢাকা মেডিকেলের ওসিসিতে। ওসিসির তথ্য বলছে, নিম্ন আয়ের নারীরা কর্মস্থলে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন। অনেকে আবার মামলাও করেন না। বাবা দ্বারা ধর্ষণ হওয়ার ঘটনার অভিজ্ঞতাও রয়েছে চিকিৎসকদের। প্রশ্ন ছিল, চিকিৎসার বাইরে ধর্ষণের মামলার ক্ষেত্রে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ভূমিকা কি? কর্তব্যরত চিকিৎসক জানালেন, ধর্ষণের সব রকম আলামত পুলিশ ও আদালতকে দেয়া হয়। ঘটনা লিপিবদ্ধ করা হয়, যার একটি নিজস্ব নম্বরও থাকে। এখানকার চিকিৎসকদের সাক্ষ্য মামলার ক্ষেত্রে জরুরি প্রমাণ। আমরা এটা খুবই কনফিডেন্সিয়াল মেনটেন করি। এখানে আমি ওসিসির কোঅর্ডিনেটর থাকি, আমাদের মেডিকেল অফিসার থাকে, ফরেন্সিকের ডাক্তার থাকেন, সেই সাথে আমাদের নার্স, সিনিয়র স্টাফ নার্স এবং সেই সাথে পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এই এক্সামিনেশনটা করা হয়। বাচ্চা মেয়েগুলাকে আমাদের এক্সামিনেশন করতে বা ওদেরকে দেখতে আমাদের কিছুটা কষ্ট হয়, কারণ বাচ্চারা অনেক সময় আমাদেরকে কোঅপারেট করতে চায় না। ইদানিং আমরা যেটা পাচ্ছি যে রেপিস্ট যেটা হচ্ছে ধর্ষণ যে করছে তার বয়স কমে আসছে। যেমন 16 বছরের বাচ্চা, 14 বছরের ছেলে বাচ্চা, 18 বছরের ছেলে বাচ্চা, যেটা আগে হয়তো ছিল না। 12 বছরের ছেলে 2 বছরের মেয়েকে, এই ধরনের কেস এখন বাড়ছে। ধর্ষণের ন্যায় বিচার নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে ফরেনসিক রিপোর্ট। ১,০০০-এর বেশি ধর্ষণের ঘটনা ফরেনসিক করার অভিজ্ঞতা রয়েছে এমন এক নারী চিকিৎসক জানান, ধর্ষণের শিকার নারী ও শিশুরা শারীরিকভাবে ভেঙে পড়েন, আতঙ্কে ভোগেন। বিচারের জন্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখা বড় চ্যালেঞ্জ। সব জেলা বা বিভাগ বা সব জায়গায় আমাদের আসলে ফরেনসিক স্পেশালাইজড সার্ভিসটা নাই, আর একটু বিভাগীয় শহরে পাঠানো হয়, সেই ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা হয়ে যেতে পারে। যে কোনো ধরনের যৌন নিপীড়ন যে কোনো একটা নারীর জন্য পরবর্তীতে খুব মারাত্মক হিসেবে দেখা দিতে পারে। তার মধ্যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে, অ্যাংজাইটি সিমটম আসতে পারে, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার পরবর্তীতে হতে পারে। ওই ভিকটিমকে যদি ব্লেম করা হয় বা তাকে এটা নিয়ে তাকে দোষারোপ করা হয়, দেখা যায় তার মধ্যে আত্মবিশ্বাস কমে যায়, সে কিন্তু একদম সমাজে থেকে একদম আইসোলেটেড হয়ে যেতে পারে। চিকিৎসকরা জানালেন, শিশুরা নিকট আত্মীয় বা পরিবারের কোনো সদস্য দ্বারা বেশি যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর যাত্রাবাড়ি আদাবর থানার আলাদা হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক হাসান, হাসানুল হক ইনু, দীপুমণি, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে এলেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত নন বলে দাবি করেন আসামিরা। বিস্তারিত জানাবেন রাব্বি হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ ও ২০ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুজন ও মিরাজুল নামের ২ ব্যক্তি। এ ঘটনায় দায়ের করা মোহাম্মদপুর থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ৩ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিন আদালতে পুরোটা সময় আনিসুল হক নিশ্চুপ থাকলেও সাদেক খান বলেন, সে সময় তিনি মোহাম্মদপুর ছিলেন না। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত ওবায়দুল ইসলাম হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও দীপুমণির ৪ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাদেক খানের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আনিসুল হকের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড এবং অন্যান্য যারা আছে দীপুমণি এবং ইনু মেনন তাদের বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। তারপর তাদের আইনজীবীরা ছিল, তারাও রিমান্ডের বাতিল জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আওয়ামী লীগের নেতাদের আদালতে নেওয়া হলেই তারা দাবি করেন বহু আগেই রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন তারা, আন্দোলন দমনে তাদের কোনো ভূমিকা ছিল না। কামাল আহমেদ মজুমদার বলছে যে আমি আর আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগ করি না, জীবনও কোনদিন আওয়ামী লীগ করবো না। আর সাদেক খান বলছে যে আমি তো এমপি ছিলাম না, আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি দূরে ছিলাম। এইসব কথা বলে পার পাওয়া যাবে না। একই আদালতে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর ও আদাবর থানার পৃথক ১৯টি মামলায় সাবেক এই মন্ত্রী আমলাদের গ্রেপ্তার দেখানো হয়। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। গত 17 মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সভায় অংশ নেন প্রধান উপদেষ্টা। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এসব সমস্যা সমাধানের করণীয় নির্ধারণ করতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা। এ সময় পুলিশের জন্য নতুন 364টি পিকআপ এবং 140টি প্রিজনার ভ্যান কেনার সিদ্ধান্ত হয়। এছাড়া ভাড়া করা ভবনে থাকা 65 থানার জন্য জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেন সরকার প্রধান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আলোচনাকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে ভবিষ্যতে কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেছে। বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এর আগে 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাসে দিয়েছিলেন। 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। রায়ে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত ও আহত হয়েছে আরও 300 জন। ঈদ কেনাকাটায় সময় বাঁচাতে ব্র্যান্ডের দোকানগুলোতে ভিড় করছেন অনেক ক্রেতা। একদর সেলাই ফিটিং ঠিকঠাক থাকায় অনেকেরই পছন্দ এসব ব্র্যান্ড শপ। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবছর এখনও ক্রেতার সংখ্যা কিছুটা কম। আরও জানাবেন দেলোয়ার দোলন। ঈদ সামনে রেখে শপিং মলে বেড়েছে ক্রেতার সমাগম। পছন্দের পোশাক কিনতে ব্র্যান্ডের দোকানগুলোতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। রাজধানীর খিলগাঁও পল্লিমা স্কুল এলাকার বিভিন্ন ব্র্যান্ডের দোকান ঘুরে দেখা যায় ক্রেতাদের বাড়তি আকর্ষণ পাঞ্জাবি ঘিরে। ঈদ সামনে রেখে বাহারি কালেকশন থাকায় খুশি তারা। সবই নতুন দেখছি, এর আগে যেগুলো দেখছি সেগুলো না, এগুলো সবই নতুন দেখতেছি আমার চোখে। ফ্রিজন নেওয়ার কারণ হচ্ছে আমি এগুলো পরে খুব আরাম পাই আর কি। ওদের কালেকশনগুলো হিউজ আর খুব স্টাইলিশ। দাম মোটামুটি ভালোই আছে, এখন ঠিক পারফেক্ট মনে হচ্ছে আমার। এছাড়াও কসমেটিক্স ও প্রসাধনী নিয়েও রয়েছে ক্রেতাদের বাড়তি চাহিদা। পরিবারের সবার সাথে এসেছেন শিশুরাও। ড্রেস, জুতা এখন কিনবো, জামা, তারপর জুতা, ব্যাগ, ক্লিপ। নতুন কালেকশন পছন্দ হয়েছে, ওইদিকে আর কি 2টা ফ্রক নিলাম। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবছর ক্রেতার সংখ্যা কিছুটা কম। দুপুরের পর থেকে অল্প অল্প করে আসা শুরু করে এবং ইফতারের পরে আমাদের ভিড়টা একটু বেশি থাকে। একদিন ধরে খুব ভালোই, মোটামুটি আশা করি ভালোই হবে সামনে। অলওয়েজ হোলসেল প্রাইস, আমাদের সীমিত মূল্যের মধ্যে আপনারা সবকিছু এখানে পাবেন। মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই সব রেঞ্জের কাপড় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে। সময় বাঁচাতে ব্র্যান্ডের দোকানগুলো থেকে পোশাক কিনেন অনেক ক্রেতা। পোশাক ছাড়াও যাবতীয় পণ্য একই ছাদের নিচে থাকায় রোজা রেখে এসব শপে ভোগান্তি কমে বলে জানান তারা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাই একটি পরীক্ষা হয়ে যাক বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে কুমিল্লা এনসিপির গণ ইফতারে এই কথা বলেন তিনি। প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে
এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনারা স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করুন। প্রয়োজনে ধাপে ধাপে যতগুলো উপজেলা রয়েছে 5টি বা 6টি ধাপে আপনারা স্থানীয় শাসন সরকারের নির্বাচন দিয়ে আপনারা এই প্রশাসনের স্বচ্ছতা আপনারা নিশ্চিত করুন। আগামী বাজেটে মোবাইল অপারেটর এবং সিগারেট কোম্পানির কর বাড়বে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বুধবার প্রাক বাজেট আলোচনায় এই কথা জানান তিনি। এ সময় বন্দরে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন ওষুধ খাতের উদ্যোক্তারা। এদিকে ভ্যাট আদায়ে ভোক্তার আগ্রহ বাড়াতে আবারও পুরস্কার চালু করতে যাচ্ছে এনবিআর। আরও জানাচ্ছেন আতাউর নিয়ন। ফুসফুস ক্যান্সার সহ নানা রোগে মৃত্যু ঝুঁকি থাকা সত্ত্বেও দিন দিন বেড়েই চলেছে সিগারেট বিক্রি। প্রতি বছরই ক্ষতিকর এই পণ্যের ব্যবসায় কর ছাড় সহ নানা সুবিধা দিতে দাবি জানায় কোম্পানিগুলো। কর বাড়ালে বাজারে অবৈধ বিড়ি সিগারেট সরবরাহ বাড়ে, তাই ধীরে ধীরে বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার প্রাক বাজেট আলোচনায় এ দাবি জানায় তারা। রেভিনিউ গ্রোথটাও দরকার, এন্ড হাউ ডু উই ম্যানেজ ইট অ্যামিকেবলি। এ সময় নকল বিড়ি সরবরাহ বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন এনবিআর চেয়ারম্যান। মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের অ্যাসোসিয়েশন এদিকে কর্পোরেট কর ৪৫% থেকে কমিয়ে ২৭.৫% করার দাবি জানিয়েছে মোবাইল অপারেটররা। একই সাথে মোবাইল সিমের উপর থাকা ৩০০ টাকা কর কমানোর দাবিও তাদের। আসলে এই কর্পোরেট ট্যাক্সটা স্যার আমাদের যদি আপনি বিনীতভাবে যদি একটু বিবেচনা করে দেখেন, কাস্টমস কর্মকর্তাদের হয়রানি দিন দিন বাড়ছে অভিযোগ করে তা বন্ধের দাবি করেন ওষুধ শিল্প মালিকরা। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। যে কোনো ভুল যদি থাকে এটার জন্য কিন্তু আমাদের মাল খালাস আটকায় যায়, জরিমানা হয়, এই জিনিসগুলোর কোনো যুক্তি নেই এবং আমরা বাধ্য করে আপনার এই সমস্ত জরিমানা আপনার মেনে নিয়ে আমরা আমাদের কাঁচামাল খালাস করি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভুল, কিন্তু খেসারত হচ্ছে পুরোটাই সিটিজেনদের। এখানেও তাই, ভুলটা অন্য কেউ করছে, ওনারা খেসারত পাচ্ছেন। এগুলোকে ভাই যত সিম্পল করা সম্ভব একসাথে তো অনেক কিছু করা যাবে না, একটু হলেও আমরা একটা মেসেজ পাবেন আর কি আপনারা, যে আমরা একটু সফটলি হ্যান্ডেল করতেছি। আপনাদের আমরা বানাই দিব সরকারি খরচে, লাগলে ৫,০০০ কোটি টাকা খরচ করবো, বানাই দিয়ে তারপর বলবো যে এখন আপনারা অনলাইনে চলে আসেন, আপনাদের কোনো ঝামেলা নেই। তো এটা তারপর আপনারা সিঙ্গেল রেটে এগ্রি করেন, এটা যদি হয় সবার জন্য ভালো। কেনাকাটার পর ভ্যাটের রসিদ সংগ্রহ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। আপনি ভ্যাট ক্রেডিট যে পাচ্ছেন না চিনির উপরে, যেহেতু আপনার আতাউর নিয়ন, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দুর্নীতিমুক্ত। দেশে দুর্নীতি কমার এটিও একটি অন্যতম কারণ বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগামীতে ধীরে ধীরে দুর্নীতি আরও কমবে বলে মনে করেন তিনি। বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এপিসিসিআইর আলোচনা সভায় বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। সাথে কিভাবে নেগোশিয়েট করব ইন পলিসি সাপোর্ট, ইন ক্রিয়েটিং পলিসিস, তা না করে আমরা যে খুবই ফ্র্যাগমেন্টেড অবস্থায় নিজেদেরকে উপস্থিত করছি, এটা দীর্ঘমেয়াদে আমাদের কারোর উপকারে আনবে না। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে যে দেশের থেকে ২৮ লক্ষ কোটি টাকা চুরি হয়ে চলে গেছে, এখন তো দেশ থেকে এই পরিমাণ টাকা চুরি হচ্ছে না। সো করাপশন শেষ হয়ে যায়নি, করাপশন শেষ হওয়াটা ডিফিকাল্ট। What we can do, I always say that you can make it difficult. এই ধরনের জিনিস যদি চালু থাকে, করাপশন কোয়ালিটেটিভলি এবং কোয়ান্টিটেটিভলি ইনশাল্লাহ আস্তে আস্তে কমছে এবং আরও কমবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত ঠেকাতে যৌথ অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি রমজান ঘিরে বিপুল পরিমাণ ভোজ্যতেল ও নিত্যপণ্য আমদানি করেন সারা দেশের ব্যবসায়ীরা। অভিযোগ ওঠে, এসব পণ্য বাজারে সরবরাহ না করে সাগরের লাইটার জাহাজে ভাসমান গুদাম বানিয়ে মজুত করে রেখেছেন কোনো কোনো ব্যবসায়ী। আরও জানাবেন হোসেন জিয়াদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৃথিবীর নানা প্রান্ত থেকে ভোগ্যপণ্য নিয়ে আসে দেশি বিদেশি জাহাজ। বছরে প্রায় ৯ থেকে ১২ কোটি টন পণ্য খালাস হয় বহির্নোঙরে। পরে ছোট ছোট লাইটার জাহাজে এসব পণ্য চলে যায় সারা দেশে। প্রায় ১৮০০ লাইটার জাহাজ নিয়োজিত এ কাজে। এবারের রমজানে গত বছরের চেয়ে বেশি ভোগ্যপণ্য আমদানি হয়েছে। এসব পণ্য বাজারে একসাথে ঢুকলে দাম কমে যাবে এমন আশঙ্কায় লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছেন কোনো কোনো ব্যবসায়ী। এমন অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকালে অভিযানে নামে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের ৩টি জাহাজ। এ সময় ৮ থেকে ১০টি জাহাজের পণ্য ও কাগজপত্র খতিয়ে দেখা হয়।
কর্মকর্তারা জানান, লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত করলে একদিকে যেমন বাজারে সরবরাহে ঘাটতি পড়ে, অন্যদিকে লাইটার জাহাজেরও সংকট তৈরি হয়। ফলে পণ্যবাহী বড় জাহাজগুলো লাইটার জাহাজ পায় না পণ্য খালাসের জন্য। তাই কর্তৃপক্ষ পণ্য বোঝাইয়ের ৭২ ঘন্টার মধ্যে বন্দরসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে লাইটার জাহাজগুলোকে। তারপরেও কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতেই এই অভিযান বলছেন কর্মকর্তারা। আমার এখানে খালি ট্যাঙ্ক পেয়েছেন, আমার ওই ফায়ার এক্সটিংগুইশারটা দেখেছেন ৬ তারিখে মেয়াদ শেষ হচ্ছে। আমি বলছি ম্যাম এটা আমি পাঠিয়ে দিচ্ছি। ৭২ ঘন্টার বেশি স্টে করতেছে তাদের বিরুদ্ধেই মূলত আমরা এই অভিযানগুলো পরিচালনা করতেছি। অধিকাংশ লাইটারই আমরা দেখেছি যে এখানে কোনো লোড লাইটার নাই, এবং একটা যে লাইটার ছিল তারা কিন্তু আজকেই লোড করেছে এবং তারা আজকেই এটা নিয়ে চলে যাবে। দেখা যাচ্ছে যে এখানে অনেক লাইটার কোস্টারের কাগজপত্র আপ টু ডেট থাকে না। তো আমরা আজকে এরকম 2টা অ্যানোমালিস পেয়েছি। আমাদের বন্দরের ম্যাজিস্ট্রেট মহোদয় ওই জিনিসটা চেক করেছেন। বাজারে সয়াবিনের সংকট থাকায় বেশ কয়েকটি তেলবাহী জাহাজ পরিদর্শন করেন অভিযানকারী কর্মকর্তারা। এছাড়া তদারকি করেন জাহাজের লাইসেন্স, ফিটনেস, অগ্নি নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়। অভিযানে অবৈধভাবে পণ্য মজুতের পরিমাণ কমেছে বলে দাবি তাদের। লাইটার ভেসেলগুলোকে স্টোর হিসেবে ইউজ করে সয়াবিন তেল মজুত করে বাজারে সয়াবিন তেলের দাম বাড়ানোর একটা প্রচেষ্টা করা হচ্ছে। মজুত করে রেখেছে সেরকম কোনো লাইটার ভেসেল কিন্তু আমরা পাইনি। তার মানে আমরা যে সার্কুলারটা দিয়েছিলাম এবং আমরা ক্রমাগত যে অভিযান চালাচ্ছি সেটার একটা খুব ভালো প্রভাব পড়েছে। রমজানের শুরু থেকে এখন পর্যন্ত কয়েক দফায় ১,০০০-এরও বেশি জাহাজে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি জাহাজকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ঈদ এগিয়ে আসায় পোশাকের সাথে প্রসাধনীর দোকানে বাড়ছে ক্রেতাদের ভিড়। কিছু প্রসাধনী সারা বছর ব্যবহার হলেও মূলত কালার কসমেটিক্সগুলো ঈদের পোশাকের সাথে মিল রেখে কিনতে চান ক্রেতারা। এক্ষেত্রে দেশি কিংবা বিদেশি নয়, বরং পণ্যের গুণগত মানকে গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। এবার দাম নিয়েও খুব একটা অভিযোগ নেই তাদের। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন। এরই মধ্যে পোশাক কেনা হয়ে গেছে অনেকের। এবার সেই পোশাকের সাথে মিল রেখে প্রসাধনী কেনার পালা। তাই তো সকাল থেকেই চট্টগ্রামের শপিং মলগুলোর প্রসাধনীর দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা। প্রসাধনীর জগতে হাজার রকমের পণ্য রয়েছে। এর মধ্যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সহ নানান ধরনের সামগ্রী রয়েছে। অভিজাত শপিং মলগুলোতে বিদেশি প্রসাধনীর চাহিদা যেমন বেশি, তেমনি নিম্ন ও মধ্যবিত্তের মার্কেটে চাহিদা দেশি পণ্যের। প্রাইস নিয়ে হচ্ছে যে কোনো কমপ্লেইন নেই, কারণ প্রোডাক্ট মোটামুটি অনেক আগের তুলনায় অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছি। মূলত এই মুহূর্তে কাপড়ের সাথে মিল রেখে কালার ফাউন্ডেশন খুঁজছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন বিক্রি বেশ ভালো, তবে আশা শেষ মুহূর্তে বিক্রি আরও বাড়ার। পারফিউম চলতেছে, আপনার টুকটাক নীল পালিশ, লিপস্টিক মেয়েরা কিনতেছে আর কি। লাস্টের দিকে তো অলওয়েজ সব কিছু চলবে বিশ্ব রমজানের পরে। দাম নিয়ে খুব একটা আপত্তি নেই ক্রেতাদের, বরং পণ্যের মানকে গুরুত্ব দিচ্ছেন তারা। চট্টগ্রামে অভিজাত শপিং মল আছে প্রায় 20টি। এর বাইরে মার্কেট আছে শতাধিক। সব মিলিয়ে প্রতি ঈদে কসমেটিক পণ্যের বেচাকেনা ছাড়িয়ে যায় শত কোটি টাকা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। গাজায় 2 মাসের যুদ্ধবিরতির পর আকস্মিক বর্বরতায় হতবাক খোদ ইসরায়েলের সাধারণ মানুষ। তেল আবিবের রাজপথে বিক্ষোভে নেমে তারা বলছেন দেশের গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে। হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নিউ ইয়র্ক, প্যারিস, এমনকি জর্ডানের আম্মানেও। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। পবিত্র রমজান মাসে নেতানিয়াহু বাহিনীর এমন নৃশংস বর্বরতা সহ্য করতে পারছেন না খোদ সাধারণ ইসরায়েলিরা। দীর্ঘদিন ধরেই তেল আবিব সহ বিভিন্ন প্রান্তে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকলেও এবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও হামলা শুরুর প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ ইসরায়েলিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিশাল র্যালি। বিক্ষোভকারীরা বলছেন দেশের গণতন্ত্রকে শেষ করে দিতে চাইছেন নেতানিয়াহু। No matter what they do, they're trying to prolong their grasp of the reins over Israel now. Also, we are worried about what is going on here. Is our democracy going to be, I don't know what?
শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতে গাজা উপত্যকায় নেতানিয়াহুর এই গণহত্যায় রাস্তায় নেমেছেন খোদ নিউ ইয়র্কের বাসিন্দারাও। টাইমস স্কোয়ারে জড়ো হয়েছেন ইহুদি জনগোষ্ঠী সহ শত শত মানুষ। And we as Jewish people, we are here to counter the Zionist propaganda lies that this is a religious war. This is a war between Jews and Muslims. No, this is... It is Israel and the United States that have greenlit a return to genocidal airstrikes after more than 2 weeks of a full, total siege. ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে রাস্তায় নেমেছে ফ্রান্সের সাধারণ মানুষও। বিক্ষোভ হয়েছে জর্ডানের আম্মানেও। তাদের দাবি, গাজায় যে গণহত্যা হচ্ছে এখানে পুরো বিশ্ব জড়িত, বিশেষ করে পশ্চিমা বিশ্ব। হামাস দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়নি দাবি করে মঙ্গলবার মধ্যরাত থেকে গাজায় পুরোদমে হামলা শুরু করে ইসরায়েল। অন্যদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য হামাস পুরোপুরি দোষারোপ করছে ইসরায়েলকে। পুরো ঘটনায় রমজান মাসে আবারও একবার গণহত্যার শিকার উপত্যকাটির বাসিন্দারা। সীতা ব্রহ্ম, এখন বিশ্ব। ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে আলোচনায় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে ফাহমিদকে না রাখার কারণ আবারও ব্যাখ্যা করতে হয়েছে কোচ হাভিয়ার ক্যাব্রেরাকে। এদিকে হামজার সংযুক্তি দলের শক্তি দ্বিগুণ করবে বলে মনে করেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারত ম্যাচের আগে কোনো চাপ নয়, বরং লাল সবুজ জার্সি গায়ে চড়াতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী। শরীফ রওশনের প্রতিবেদন। ভারত ম্যাচকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। তবে স্বল্প সময়ের মধ্যে জামাল, রহমত মিয়া, তপু বর্মনদের সঙ্গে যে বেশ মানিয়ে নিয়েছেন তা এই ছবি দেখে ভালোই বোঝা যাচ্ছে। ফটো সেশনে খোশ গল্পে মেতে উঠেছেন হামজা চৌধুরী। এক ফ্রেমে বন্দী হওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দেন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার সঙ্গে দুই শিষ্য জামাল এবং হামজা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে জানালেন নিজেদের ভাবনার কথা। So definitely our chances to win are much higher. দল দেশে আসার পর থেকে ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে প্রশ্ন ছুড়া হয় কোচের দিকে। কোচের কথাও পরিষ্কার, জাতীয় দলের জন্য এখনো প্রস্তুত নয় বলে এই ম্যাচে সুযোগ দেয়া হবে না ফাহমিদুলকে। গুরুর সঙ্গে অধিনায়কও একই সুরে তাল মিলিয়েছেন। একটা প্লেয়ার ভালো করতে পারে, একটা প্লেয়ার খারাপ করতে পারে, বা যে কোচ মেনশন করছে উনি আসলে ভালো প্র্যাকটিস করছে, কিন্তু কোচ যেটা বলছে ইজ নট রেডি, সো উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। এদিকে ভারত ম্যাচের আগে কোনো চাপ নয়, বরং বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে চড়াতে উন্মুখ হয়ে আছেন হামজা। Alhamdulillah, I'm not feeling that pressure. I'm feeling a lot of love right now, and for me, I'm just here to try and improve the team and help the team as much as I can. সংবাদ সম্মেলনে অসংখ্য প্রশ্নের সম্মুখীন করেও মঞ্চ ছাড়ার সুযোগ হয়নি জাতীয় দলের অন্যতম ফুটবলার হামজার। বাফুফের আয়োজনে দেশের খুদে ফুটবলারদের নিয়ে টুর্নামেন্টের জার্সি উন্মোচনে প্রাণোচ্ছলেক হামজাকেই দেখা যায়। শরীফ রওশন, এখন ঢাকা। শেষ করছি শান্তবাজার। তার আগে শিরোনামগুলো আরো একবার। উগ্রবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশের ইমেজ সংকটে পড়ার শঙ্কা তারেক রহমানের। মুজিববাদী রাজনীতি বন্ধের ঐক্যের ডাক নাহিদ ইসলামের। রাজনৈতিক ছত্রছায়ায় সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে পরিবহন সংগঠনের নেতারা, টাকা তুলে বেতনভুক্ত কর্মচারীরাই। গাড়ি চালালে চাঁদা দিতে হয়, সরকারের যে একটা খরচ আছে সে খরচটা আমাদের দিতে হয়। আমার না তো, আমি কাজ করি। ভোটার হওয়া ঠেকাতে 10 লাখ রোহিঙ্গার তথ্য নির্বাচন কমিশনকে দিতে রাজি ইউএনএচআর। কাজ আগাতে কারিগরি দল গঠন। هاي هم اطفال وهذا طفله صغيره بنت. ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে মৃত্যুর মিছিল, হামলা কেবল শুরু, হুমকি নেতানিয়াহুর। খোদ তেল আবিবে আগ্রাসন বিরোধী বিক্ষোভ। এবং কোচের সিদ্ধান্তে দলে থাকছেন না ফাহমিদুল, জানালেন বাফুফে প্রধান। হামজার সংযুক্তি দ্বিগুণ করবে দলের শক্তি, বললেন অধিনায়ক। So I'm hopeful I can add something to the team. I don't have any expectation.
শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।